আজকের দিনটি বড় মনোরম। শুভ্র রোদ্দুরে একটুও জ্বালা নেই। স্নিগ্ধ বাতাস বইছে মৃদু মৃদু। পটভূমিকায় পাহাড় শ্রেণী স্পষ্ট দৃশ্যমান। গত কয়েকদিন ছিল একটানা বৃষ্টি। কাল সন্ধ্যায় যেন সমস্ত মেঘ নিঃশেষ হয়েছে, তাই আকাশ শ্বেদহীন নীলাভ। অরণ্যের প্রতিটি বৃক্ষ ও লতাপাতায় স্নানসিক্ত। ফুটে উঠেছে যার যার নিজস্ব বর্ণে। প্রকৃতির মধ্যে ধ্বনিত হচ্ছে আনন্দের কলস্বর। আজ এক সার্থক উৎসবের দিন। পাহাড় থেকে নেমে অরণ্য ভেদ করে দলে দলে মানুষ চলেছে রাজধানীর দিকে। যেন অনেক নদীর ধারা, কিন্তু একটির সঙ্গে আরেকটি মিশে যাচ্ছে না। কোনো দলেই শিশু কিংবা বৃদ্ধ বৃদ্ধা প্রায় নেই। চলেছে সামর্থ্য শরীরের নারী ও পুরুষেরা। পায়ে হেঁটে যেতে হবে অনেক দূর। বিশেষ পোশাক পরে এসেছে সকলেই। এমনকি যারা অন্যদিন তেমন পোশাকের ধার ধারে না, তারাও কিছু না কিছু পরিধান করেছে। নারী ও পুরুষদের আবরণের প্রভেদ বিশেষ নেই। কোটি বস্ত্র মাত্র সম্বল। নারীদের রয়েছে নানা রকম আভরণ, কেশদাম কুসুম সজ্জিত, গলায় গুঞ্জন ফুলের মালা, নানা রকম হাড়ের টুকরো ও কুঁচ ফলের হার। বিশেষ বিশেষ পুরুষদের মাথায় পালকের মুকুট। যেন পাহাড় থেকে ঢল নেমেছে, অরণ্য থেকে বেরিয়ে আসছে অরণ্যকরা। অমরপুর বিলোনিয়ার দিক থেকে আসছে রিয়াংদের দল। প্রায় 200 জনের এই দলটি বেশ সুশৃঙ্খল। প্রায় সকলেই চলেছে পায়ে হেঁটে। মাঝখানে রয়েছেন এক অশ্বারোহী, অনুচ্চ এক টাট্টু ঘোড়া। তাতে উপবিষ্ট প্রৌঢ় মানুষটি ছোটোখাটো। বোঝা যায় ইনি দলপতি, ইনি রিয়াংদের রাই। রাইকে বিশেষ সম্মান জানানোর জন্যে একজন এর মাথায় ছাতা ধরে আছে। সামনে পেছনে দুজন বাদ্যকর, একজন বাজাচ্ছে ঢোল, অন্যজন বাঁশি। অন্যদের ঊর্ধ্বাঙ্গ নগ্ন হলেও রায়ের কাঁধে রয়েছে একটি চাদর। এর চক্ষু দুটি ঢুলু ঢুলু। গত রাত্রেতে মাদকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি। তবু মাঝে মাঝে সচেতন হয়ে পেছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিচ্ছেন দলটিকে। শুধু তীক্ষ্ণতা নয়, রায়ের দৃষ্টিতে ফুটে ওঠে ক্রূরতা। কারুর সামান্য অবাধ্যতাও তিনি সহ্য করতে পারেন না। রায়ের পরেই পদমর্যাদায় যার স্থান, তার নাম রাইকাচক। বয়সে প্রৌঢ়ত্বের সীমানায় পৌঁছালেও তার বলিষ্ঠ শরীরের গড়ন, কালো পাথরের মতো বুক, একটি হাতে বর্ষা। রাইকাচক পায়ে হেঁটে আসছেন, তবে কোথাও একটু থামলেই তার দুটি অনুচর সঙ্গে সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়ে তার দুপায়ের গুলফ মার্জনা করে দিচ্ছেন মিছিলের একবারে শেষ দিকে। মিছিলের একেবারে শেষ দিকে অল্প বয়সীরা লাফিয়ে লাফিয়ে গাইছে একটা কৌতুকের গান। যুবতীরা গলা মেলাচ্ছে তাদের সঙ্গে। হঠাৎ হঠাৎ হাসিতে নুয়ে যাচ্ছে তাদের শরীর। ঘন্টার পর ঘন্টা পদযাত্রাতেও তাদের চোখে মুখে ক্লান্তির চিহ্ন নেই। কৈলাসহর, সাবরুম, উদয়পুরের দিক থেকে আসছে বিভিন্ন চামকাদের দল। এদের দলে কোলাহলমান কম। এরা নীরবে পথ চলা পছন্দ করে। তবে কোথাও ফুলের ঝাড় দেখলেই এদের মেয়েরা ছুটে যায়। আবার হাঁটতে হাঁটতেই তারা ফুলের মালা গাঁথে। এরা বৌদ্ধ। ধর্মনগর কমলাপুরের দিক থেকে আসছে লুসাই আর কুকি সম্প্রদায়। লুসাই আর কুকিদের মধ্যে সম্প্রদায়গত তেমন তফাৎ নেই, কিন্তু আচার ব্যবহারে লুসাইরা খানিকটা স্বতন্ত্র হয়ে গেছে। লুসাইদের মধ্যে কিছু লোক খ্রিস্টান হয়েছে সম্প্রতি। কেউ কেউ লেখাপড়া শিখেছে। গোপন স্বভাব ও নির্মম লুসাইরা খ্রিস্টানদের প্রেমের বাণী গ্রহণ করে এখনও বৈপরীত্যের বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেনি। লুসাই অর্থাৎ লুচাই অর্থাৎ নির্মুণ্ড শিকারী। এরা কিছুকাল আগেও মৃত দম্পতির পরলৌকিকের কাজের জন্যে তারা মহা উৎসাহে বাঙালি ও মণিপুরীদের মুন্ডু কেটে আনতেন। এখন পাদ্রীরা তাদের দেখাচ্ছেন প্রতিবেশীদের ভালোবাসা। অন্য কুকিদের সঙ্গে এদের ব্যবধান বোঝা যায় পরিধেয় বস্ত্র। কুকিরা ঊর্ধ্বাঙ্গ, ঢাকার ধার ধারে না। লুসাই রমণীরা নিজের হাতে বোনা একখণ্ড বস্ত্র বক্ষে বেঁধে রেখেছে। সেই বস্ত্রখণ্ড বনমোরগের ঝুঁটির মতো তীব্র লাল। দু একটি ছোকরা আবার পাদ্রীদের দেওয়া পাতলুনও পড়েছে। আসছে জামাতিয়া, হালাম, নুতিয়ারা, মগ, মুন্ড, ভিলা, গেরো, খাসিয়া, ওরাং
এবং আরও অনেক উপজাতির মানুষ। পাহাড় জঙ্গলে নিজস্ব ডেরা ছেড়ে বেরিয়ে এসে তারা সকলেই এক এক দিকে। এদের মধ্যে হালাম ও জামাতিয়া দলের নারীর সংখ্যা কম, পুরুষেরা সবাই সশস্ত্র। গানওয়ালাদের বদলে এরা মাঝে মাঝে দেয় রণহুঙ্কার। তবে অন্য সম্প্রদায়ের পাশাপাশি চলে এসেও এরা কেউ বিবাদ করবে না। আজ উৎসবের দিন এবং আসছে ত্রিপুরারিয়া। সব দিক থেকে এদের সংখ্যাই বেশি। ত্রিপুরারিদের অনেকেরই ঘোড়া আছে, নারীদের শরীর আবৃত দুটুকরো কাপড়ে। এরাও গান ভালোবাসে। ত্রিপুরারিদের দলে রয়েছে কয়েকটা হাতি, মাউত ছাড়া সেই হাতিগুলির পিঠে কেউ আরোহণ করেনি। এইসব হাতি রাজার জন্য উপহার, আর উপজাতিরাও কিছু কিছু উপহার নিয়ে এসে চলেছে। কোনো দলে রয়েছে উৎকৃষ্ট তুলোভর্তি পুটলি, ঝোড়ো ভর্তি জম্পুরি পাহাড়ের কমলালেবু, গুচ্ছ গুচ্ছ আনারস, সদ্য আরোহিত জুম চাষের ফসল, একটি দুটি হরিণ শিশু। আজ বিজয়া দশমী, আজ রাজবাড়িতে মহাভোজ। বিভিন্ন এলাকা থেকে এইসব মানুষ চলেছে রাজধানীর দিকে। কোনো কোনো দলযাত্রা শুরু করেছে 2 দিন 3 দিন আগে, বিজয়া দশমীর সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবে। রাজার নিমন্ত্রণ, আজ সবাই রাজবাড়ির অতিথি। ত্রিপুরার রাজপ্রাসাদের অলিন্দে পরিষদে আবৃত হয়ে দাঁড়িয়ে আছেন চন্দ্রবংশীয় মহারাজ বীরচন্দ্র মাণিক্য। ইংরেজ শাসিত ভারতের মধ্যেও তিনি এক স্বাধীন নরপতি। কিংবদন্তি অনুসারে তিনি মহাভারতের যযাতির বংশধর। ভোগবাসনায় অতৃপ্ত মহারাজ যযাতি তার পুত্রদের কাছ থেকে যৌবন ধার চেয়েছিলেন। যে কজন পুত্র তাদের পিতার এই উৎকট খেয়াল চরিতার্থ করতে অস্বীকার করে, তাদের নির্বাসনে পাঠিয়েছিলেন ক্রুদ্ধ যযাতি। এই নির্বাসিত পুত্রদের মধ্যে একজন ছিলেন দ্রুহ। তিনি আর্যাবত ত্যাগ করে বহুদূর চলে এসে উত্তর ভারতের সীমানার কিরাত রাজ্যের স্থানীয় রাজাকে পরাজিত করে স্থাপন করেন নতুন রাজ্য ত্রিপুরা। সেই কাহিনী অনুসারে অবিচ্ছন্ন চন্দ্রবংশীয় শাসনের 175তম উত্তরাধিকারী এই মহারাজ বীরচন্দ্র মাণিক্য। হয়তো এ সবই গল্পকথা। উত্তর ভারতীয় আর্যদের সঙ্গে বর্তমান কয়েক পুরুষের রাজাদের আকৃতির মিল নেই, বরং স্থানীয় আদিবাসীদের সঙ্গে সাদৃশ্য স্পষ্ট। ইদানিং এই বংশের রাজারা মণিপুর থেকে রূপসী রমণীদের রাজপরিবারের বধূ করে আনছে। সেই সংমিশ্রণে পরবর্তী বংশধরদের অবয়বের মঙ্গোলীয় ছাপ পড়েছে। মহারাজ বীরচন্দ্র মাণিক্য মাঝারি উচ্চতার একজন বলিষ্ঠকায় পুরুষ। প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মুখমণ্ডল। প্রথমেই চোখে পড়ে নাকের নিচে অতি পুরুষ্ট গোঁফ। এই গোঁফের বৈশিষ্ট্য এই যে ওষ্ঠের 2 দিকে মৃদুভাবে ফুলে থাকলেও নাকের ঠিক নিচের অংশটি মুণ্ডিত। মহারাজ বয়সের বিচারে পৌরত্বে পৌঁছালেও তার অঙ্গ সঞ্চালন যুবকোচিত। কিছুক্ষণ আগেই তিনি দীর্ঘ পথ অশ্বচালনা করে রাজধানীতে ফিরেছিলেন। বংশের প্রথা অনুযায়ী তিনি নবমীর রাত্রিতে উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। মহাভোজের সময় উপস্থিত থাকতেই হবে বলে তিনি ব্যস্তসম্মত হয়ে ফিরেছেন। এখন অপরাহ্ন, কিন্তু সূর্যদেব পশ্চিম গগনে পুরোপুরি ঢলে যাননি। বিকালের পরিপূর্ণ আলোয় চতুর্দিক উচ্ছল। রাজপ্রাসাদের সামনে বিসর্জনের বাজনা শুরু হয়ে গেছে। দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় অবশ্য মহারাজ স্বয়ং যাবেন না, মঙ্গলঘট বহন করে নিয়ে যাবেন তার জ্যেষ্ঠ পুত্র ভবিষ্যৎ যুবরাজ রাধাকিশোর। এই রাজ্যের প্রজারা সবাই আদিবাসী, বহু উপজাতিতে বিভক্ত। তাদের ভাষাও ভিন্ন। দূরত্ব ও দুর্গমতার কারণে আর্য সভ্যতা এখানে তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম, সম্প্রতি খ্রিস্ট ধর্ম উপজাতিগুলির মধ্যে ছড়িয়ে পড়েছে বটে। অনেকে দীক্ষিতও হয়েছে, তবু এরা তাদের নিজস্ব ভাষা ও আচার আচরণ পরিত্যাগ করেনি। রাজবংশ অবশ্য নিজেদের আর্য হিন্দুত্বের উত্তরাধিকার প্রমাণ করার জন্য সদা ব্যস্ত। রাজা বীরচন্দ্র মাণিক্যের প্রিয় ভাষা বাংলা। অনেকদিন ধরেই এ রাজ্যের সরকারি ভাষাও বাংলা। হালে কিছু কিছু কর্মচারী দুপাতা ইংরাজি শিখে দরবারের কাজে ইংরেজি প্রচলনের চেষ্টা করেছিলেন। মহারাজ ধমক দিয়ে তাদের নিবৃত্ত করেছেন। সিপাহী বিদ্রোহের পর ইংল্যান্ডের মহারানী
শাসন প্রবর্তিত হয়েছে প্রায় সম্পূর্ণ ভারতে, কিন্তু ত্রিপুরা রাজ্য যেমন কখনো মোগলের শাসনাধীনে যায়নি, তেমনি পুরোপুরি ব্রিটিশ রাজত্বের অঙ্গীভূতও হয়নি। মহারাজ ইংরেজের সংস্পর্শ থেকে যতদূর সম্ভব মুক্ত থাকতে চান। অবশ্য একটি বিলেতি দ্রব্যের প্রতি মহারাজের খুব আসক্তি, ক্যামেরা। 30-40 বছর আগে কেউ এই বস্তুটির নামও শোনেনি। ছবি তোলার ব্যাপারটা এখনও অবিশ্বাস্য বলে মনে হয়। শৌখিন মহারাজ ইংল্যান্ড ও ফরাসি দেশ থেকে বহু মূল্যবান ক্যামেরা আনিয়েছে। অন্ধকার কক্ষে ছবি পরিস্ফুটনের কাজ নিজের হাতে করতেও শিখেছেন। রাজপুত্র ও মহারানীদের ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু প্রজাদের ছবি তোলার অনেক ঝঞ্ঝাট আছে। কয়েক বছর আগে মহারাজ শিকার করতে গিয়েছিলেন সোনামুড়ায়, সঙ্গে নিয়ে গিয়েছিলেন ক্যামেরার লটবহর। সেখানে একটি কুকি যুবককে দেখে তার মনে হয়েছিল মনুষ্য জাতির মধ্যেও এমন শরীরের গড়ন বিরল, যেন এক ভ্রমর কৃষ্ণবর্ণ দেবতা। তার আকৃতি শুধু নিখুঁত নয়, বিস্ময়কর তার মুখের সারল্য। মহারাজের সামনে তার দৃষ্টিতে কোনো শঙ্কা, কুণ্ঠা বা দীনতা নেই, যেন এই পৃথিবীটাকে সে সদ্য দেখছে। মহারাজের ইচ্ছা হয়েছিল এই ছেলেটির ছবি তুলে বিশিষ্ট ব্যক্তিদের দেখাবেন। ছবি তুলতে সময় লাগে। 3 পায়া স্ট্যান্ডের উপর বসাতে হয় মস্ত বড় বড় প্লেট ক্যামেরা। ভিউ ফাইন্ডারে যাতে আলো না পড়ে সেই একটি বড় কালো রঙের সিল্কের চাদরের তলায় ক্যামেরা ও ক্যামেরাম্যান ঢাকা পড়ে যায়। তারপর লেন্সের ফোকাস করতে হয় ঠিকমতো। কুকি যুবকটিকে দাঁড় করানো হলো একটি কাঁঠাল গাছের তলায়। পেছন দিকে লালসাই পাহাড়। মহারাজ কালো চাদরের তলায় অদৃশ্য হয়ে গেলেন। তার সঙ্গী মহিম ঠাকুর, হায়দার খাঁ, নিসার হোসেন ও আরও কয়েকজন যুবকটিকে বলতে লাগলেন, একটুও নড়বি না, নিঃশ্বাস বন্ধ করে থাক, চোখের পলক ফেলবি না, তোর ছবি সাহেবরা দেখবে। মহারাজ ফোকাস ঠিক করতে পারছেন না, মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে। পরিষদরা অনবরত সাবধানবাণী উচ্চারণ করে যাচ্ছেন ছেলেটিকে। সে কি বুঝলো কে জানে, হঠাৎ করে চোখ মুখ উল্টে ঝুপ করে মাটিতে পড়ে গেল। অমন একটা জোয়ান ছেলে, সদ্য বলি দেওয়া ছাগলের মতো দাপাতে লাগলো হাত পা ছড়িয়ে। গাজলা বেরোতে থাকলো তার মুখ থেকে। একটু দূরে ভিড় করে দাঁড়িয়েছিল অনেকে। এবার তারা আতঙ্কে চিৎকার করে উঠল। তখনই রটে গেল মহারাজ একটা অদ্ভুত কালো বাক্সে ওই কুকি যুবকের আত্মা নাকি বন্দি করে ফেলেছেন। এই রটনা অনেকটা বিশ্বাসযোগ্যতাও পেয়ে গেল একটা বিশেষ কারণে। অন্যান্য উপজাতিদের তুলনায় কুকিদের তেজ বেশি। তারা রাজশক্তিরও বিরুদ্ধে বিদ্রোহ করেছে কয়েকবার। ওই যুবকটি আবার লাল চোকলার কনিষ্ঠ পুত্র। সেই লাল চোকলা কুকিদের দুর্ধর্ষ দলপতি। অনেক বছর আগে যিনি মণিপুরদের গ্রাম কোচাবাড়ি আক্রমণ করেছিলেন। তার পিতা লারুর সমাধিতে কয়েকটি টাটকা নরমুণ্ড নিবেদন করার জন্য ছিল লাল চোকলার এই অভিযান। গভীর অরণ্যে এরকম একটা ঘটনা ঘটলে তার তরঙ্গ রাজপ্রাসাদে পৌঁছায় না, কিন্তু মণিপুরীদের এই আক্রমণে রাজপরিবারেও দারুণ বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। মণিপুরের কন্যারা এই বংশের রানী হয়ে আসে। শ্বশুরবাড়ির লোকজনদের প্রতি সকলেই পক্ষপাতিত্ব থাকে। তাই বেশ কিছু মণিপুরী ত্রিপুরায় এসে বসতি স্থাপন করেছে এবং রাজদরবারে উচ্চ পদ পেয়েছে। কুকি দলপতি লাল চোকলাকে শায়েস্তা করার জন্য মণিপুরীরা ক্ষেপে উঠল। শেষ পর্যন্ত ইংরেজ সৈন্যদের সাহায্য নিয়ে বন্দী করা হলো লাল চোকলাকে। তার দণ্ড হলো যাবজ্জীবন নির্বাসন।